ক্যাপচার করা হয়। কাদের দ্বারা? আবার ব্রিটিশদের দ্বারা। রিক্যাপচার করা হয়। রিক্যাপচারের আগে আপনাকে মুভির ক্লাইম্যাক্সে ঢোকার আগে মুভির সবগুলোই বলে দিয়েছিলাম। এতক্ষণ সিরাজ ভার্সাস ব্রিটিশদের মধ্যে যে ঝামেলাগুলো ছিল, ব্রিটিশ তো না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এদের মধ্যে যা যা ঝামেলা ছিল তার শর্ট আউট করার জন্য যেহেতু লাস্ট ব্ল্যাক হোল ট্রেজেডি হয়ে গেছে, এটা কি বলেছিলাম আমাকে বলো। কি বলেছিলেন ওই রুমে রোমেনা তেল তৈরি হতো, তেলের সামথিং কিছু, দেন ওর মধ্যে ব্রিটিশ পিপলদেরকে রেখে দেওয়া হয়েছে। সিরাজ রাখেনি, সিরাজ অর্ডারও দেয়নি কি রাখো। সিরাজ যেহেতু মানিকচাঁদকে ওই কলকাতার পুরো দায়িত্ব দিয়ে দিয়েছিল, মানিকচাঁদ ভাবলো এদেরকে এই ঘরেই ঢুকিয়ে দেওয়া। মানিকচাঁদের আইডিয়াই ছিল না এরা ব্রিটিশ পিপল এতগুলো জুন মাসে টেম্পারেচার নিতে পারবে না, আমরা নিতে পারি না, ওরা কি নিতে পারবে? ওরা নিতে পারবে না, ওকে ওই তেলের যেখানে কাজ হতো সেই জায়গার মধ্যে ঢুকিয়ে দেয় সবাই। এবার ওদের এতটাই গরম লাগে, ওদের মধ্যে অ্যাকর্ডিং টু আমাদের ইন্ডিয়ান হিস্টোগ্রাফার তাদের শর্ত অনুযায়ী বা সিরাজের যদি অ্যাকাউন্ট আপনি দেখেন সেই শর্ত অনুযায়ী 21 থেকে 30 জন মারা যায়। কিন্তু ব্রিটিশ পেপার লন্ডন টাইমসে প্রিন্ট করা হয় কি 130 প্লাস মারা গেছে। 130 প্লাস এতজন মারা গেছে। এবার যদি এই নিউজটা ওরা প্রিন্ট করছে মানে ওদের শেয়ার হোল্ডার কোম্পানি আছে, ওখানে ইম্প্যাক্ট যাবে। এই যে ইম্প্যাক্ট গেল, শেয়ার ওদের আর বিক্রি হতে লাগলো না, দেন কার লস হবে? লস অ্যাকচুয়ালি হবে কাদের? নো, ব্রিটিশ গভর্নমেন্ট। সবচেয়ে বেশি লস ব্রিটিশ গভর্নমেন্টের, কেন এখানকার পিপলরাই, এটা যদি ইংল্যান্ড ধরে নেই, লন্ডন ধরে নেই, এখানকার পিপলরাই তো শেয়ারগুলো নিচ্ছে। এদের যদি লস হয় দেন তাহলে ব্রিটিশ গভর্নমেন্ট ইনভলভ হবে। ব্রিটিশ গভর্নমেন্ট ইনভলভ হওয়ার জন্যই এই নিজের পার্সোনাল অ্যাডমিরাল ওয়াটসনকে পাঠায়। অ্যাডমিরাল ওয়াটসন যেহেতু ব্রিটিশ এত মানুষগুলো মারা গেছে, তার সাথে এদের এ হলো কি ইন্ডিয়ার মতো ততটা এখন সুনামধন্য নয়, ওই দেশের মানুষ আমার দেশের মানুষকে মেরে দিচ্ছে, আমাদেরকেও বদলা নিতে হবে। এটা ছিল এই বদলা নেওয়ার জন্য অ্যাডমিরাল ওয়াটসনকে কে পাঠালেন? ব্রিটিশ গভর্নমেন্ট। এন্ড এই ব্রিটিশ গভর্নমেন্টই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বললেন কি তুমিও কিছু ম্যানেজমেন্টে চেঞ্জ করো। দেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করলো, এই জায়গায় বসে থাকা রবার্ট ক্লাইভ, যিনি অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ারে কার্নেটিক ওয়ারে খুব মাথা লাগিয়েছিল, হেল্প করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, একে নিয়ে তুমি এই জায়গায় আসো। এন্ড আমি অ্যাডমিরাল ওয়াটসনকেও এই জায়গায় পাঠাবো, যেহেতু ক্যালকাটায় এই ঝামেলাগুলো হয়ে গেছে। বুঝে গেছে? তাহলে অ্যাডমিরাল ওয়াটসন ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোক ছিলেন না, অ্যাডমিরাল ওয়াটসন ব্রিটিশ গভর্নমেন্ট থেকে এসেছেন। ব্রিটিশ গভর্নমেন্ট এই জন্য বলছি ততদিন ওদের গ্লোরিয়াস রেভলিউশন হয়ে গেছে। এই গ্লোরিয়াস রেভলিউশনের মাধ্যমে ওরা ডেমোক্রেটিক সেন্টার হয়ে গেছে, ডেমোক্রেসি অ্যাডপ্ট করতে চলেছে। বুঝে গেছেন? যদি আপনার অপশনাল পেপার থাকে দেন অপশনাল পেপারের ক্ষেত্রে আপনাকে ব্রিটিশদের ওই জিনিসগুলো করতে হয়। ওই মোমেন্টে গ্লোরিয়াস রেভলিউশন ওদের হয়ে গেছিল, দেন সেই জন্য ব্রিটিশ গভর্নমেন্ট আমি টার্মটা ইউজ করলাম। সেই অ্যাডমিরাল ওয়াটসন এন্ড রবার্ট ক্লাইভ দুজনই যাবে কোথায়? ক্যালকাটাকে রিক্যাপচার করার জন্য। এন্ড ক্যালকাটাকে রিক্যাপচারও হয়। ক্যালকাটা রিক্যাপচার হয় মানে সিরাজউদ্দৌলা আসেননি এমনটা নয়, সিরাজউদ্দৌলা আবার এসেছিলেন এদের সাথে। দেন এদিক থেকে অ্যাডমিরাল ওয়াটসন আর রবার্ট ক্লাইভ এন্ড তার সাথে এদের সৈনিক, আর এদিক থেকে নবাব সিরাজউদ্দৌলা এন্ড তার সাথে তার আর্মি। কিন্তু এই অ্যাটাকের মধ্যে এদের সামনে নবাবের আর্মি কিচ্ছুই না, তুচ্ছ তাচ্ছিল্য, ওয়েল ট্রেন নয়, ওয়েল কিছু নয়। দেন এই তুচ্ছ তাচ্ছিল্যের জন্য
নবাব হেরে যায়, নবাব বুঝে যায় কি যদি আমি সত্যিকারের ব্যাটল ফিল্ডে আসি দেন নো ম্যাচ টু দ্য ব্রিটিশ আর্মি, দেন আমাকে হারতেই হবে মুর্শিদাবাদ বা ব্যাঙ্গালোর। সেই জন্য ও ট্রিটি অফ আলীনগর সাইন করে, ঠিক আছে। ট্রিটি অফ আলীনগর সাইন করে মানিকচন্দকে আবার হেড করে উনি ব্যাক করে মুর্শিদাবাদ এসে যান, যেহেতু মুর্শিদাবাদ ছিল বেঙ্গলের ক্যাপিটাল। ক্লিয়ার স্যার? ট্রিটি অফ আলীনগরের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হয় মিস্টার ফারুক শিয়ার এম্পায়ার ফারুক শিয়ার যে ফরমান দিয়েছিলেন, কি ফরমান দিয়েছিলেন এদেরকে, কি বেঙ্গলের ক্ষেত্রে আপনার এক্সামশন অফ ডিউটি থাকবে এন্ড আপনি দস্তক ইউজ করতে পারবেন, তাই না স্যার? এই ফরমানটাই ফারুক শিয়ারের সময় পড়েছিলাম, সেটা অন থাকবে। যা যা ফারুক শিয়ার ফরমান দিয়েছিলেন 1717 সেগুলো অন থাকবে। 1717 কি ফরমান দিয়েছিলেন আপনার নোটসও দেওয়া হয়েছে, আপনাকে পড়ানো হয়েছে। এরপরে এক্সাম্পটেড ডিউটির সাথে এটা তো থাকবে, এর সাথে মিন্টিং অফ দ্য কয়েন, যে জিনিসগুলোকে ব্রিটিশকে দেওয়া হয়েছিল, মিন্টিং অফ কয়েন ফোর্ট উইলিয়ামের ক্ষেত্রে সেটাও অন থাকবে, আপনি অফ করতে পারেন না, ঠিক আছে। ফারুক শিয়ারের ফরমান অন থাকবে, এক্সাম্পটেড ডিউটি বেঙ্গলের যে কোনো জায়গায় কেউ অফ করেছিল ওটা ওই শর্ত অনুযায়ী থাকবে, তার সাথে মিন্টিং অফ দ্য কয়েন থাকবে, মানে আমরা ব্রিটিশ আমরা নিজের বিজনেস বা ট্রেড বাড়ানোর জন্য কয়েনগুলোকে মিন্ট করতে পারি, এতে আপনি কিছু করতে পারেন না, সেই শর্তই ছিল। এর সাথে এর ইম্প্যাক্ট গুলো এই ট্রিটির এতটাই হেভি ইম্প্যাক্ট ছিল, এই ইম্প্যাক্টের জন্য আমরা এক ধাপ আরো এগিয়ে যাই ব্যাটল অফ প্লাসি, বুঝে গেছেন? যেহেতু এই জিনিসগুলো আবার অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে, সিরাজ এটা অফ করার চেষ্টা করেছিল কিন্তু এটা ট্রিটি অফ আলীনগরের মাধ্যমে অন হয়ে গেছে। দেন সিরাজের সাম্রাজ্য চালানোর জন্য তো রেভিনিউ লাগবে, এটাই তো রেভিনিউ আসতো, এগুলো তো ব্রিটিশ এনজয় করছে, তার সাথে মনোপোলাইজেশন আছে, মিসইউজ অফ দাস্তাও করছে ওরা, কিন্তু সিরাজ তাহলে চুপ থাকবে না। দেন সিরাজ এবার কাউন্টার অ্যাটাকের মাধ্যমে ব্যাটল অফ প্লাসি হবে, ঠিক আছে। এটা নোট ডাউন করে নিয়েছেন। এই জিনিসগুলো হয়ে গেছে, মানে এক ধাপ এগিয়ে গেছি আমরা ব্যাটল অফ প্লাসিতে। ক্ষেত্রে কি ফিগারসে তাহলে কি দাঁড়াবো, অ্যাডমিরাল ওয়াটসন এন্ড এর সাথে আবার কি আছে, রবার্ট ক্লাইভ। অ্যাডমিরাল ওয়াটসন এন্ড রবার্ট ক্লাইভ, তাই না? অ্যাডমিরাল ওয়াটসন সামহাউ জানতে পারলো মানে রিউমারের মাধ্যমে, রুমার ছিল, কি রুমার, এই রুমারটা দিয়েছিল খাজা প্যাট্রিয়াস। খাজা প্যাট্রিয়াস কেউ নয়, একজন মৌলবীর নাম, এরা ওর নাম সঠিক নামটা প্রনাউন্স করতে পারতো না ব্রিটিশরা, সেই জন্য এক একজন মানুষকে নিজের মতো করে এজেন্টের নাম দিয়ে দিন, বুঝে গেছেন? আপনি যেমন কি ছিল আমিও বুঝতে যাইনি, যেহেতু লাগবে না দেন আমি টাইম ওয়েস্ট কেন করবো। দেন এই মৌলবী আসে এদের কোর্টে, সিরাজের কোর্টে মুর্শিদাবাদ। আপনি বলে দিতে পারেন যে স্পাই ছিলেন বা এজেন্ট ছিলেন, যাই ছিলেন, খাজা প্যাট্রিয়াস। দেন ইনি এখান থেকে রিপোর্ট নিয়ে রিপোর্ট সাবমিট করে অ্যাডমিরাল ওয়াটসনকে, যেটা অ্যাডমিরাল ওয়াটসন রোমার আকারে নেয় কি সামথিং ইজ রং, কোথায়, মুর্শিদাবাদের কোর্টে, মানে বেঙ্গলে কিছু রং আছে। এই রঙের মধ্যে আরো একটা নিউজ নিয়ে আছে, এক তো রং বলে কিছু একটা কোর্টে ঝামেলা চলছে, দ্বিতীয় বলে একজন মানুষ আছে যার নাম মীর জাফর, তিনি বলছেন কি যদি
ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি বেঙ্গল অ্যাটাক করে, মানে মুর্শিদাবাদ অ্যাটাক করে, বেঙ্গলের ক্যাপিটাল ছিল, দেন তাহলে আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 2.5 CR দেব। সরি, হ্যাঁ, 2.5 crore rupees পে করব যদি অ্যাটাক করে। 1757 এ 2.5 crore পাচ্ছে। দেন এর মাঝখানে নেগোসিয়েশন হয়, যেহেতু এরা কোনোদিনও চায়নি যে এত তাড়াতাড়ি আমরা ইন্ডিয়ান পলিটিক্সে ইনভলভ হয়ে যাব। ওরা অ্যাবসেন্ট মাইন্ডেডনেস এর মাধ্যমে ইন্ডিয়ান পলিটিক্সে ইনভলভ হয়েছে। ওদের কাউন্টার যদি খুব সুন্দর করে পড়েন, ওদের ব্রিটিশ হিস্টোরিয়ানরা লিখবেন যে আমাদের কোনো টেন্ডেন্সি ছিল না কি আমাদের পলিটিক্সে ইনভলভ হতে হবে, আমাদের ট্রেড হলেই ভালো। কিন্তু অ্যাবসেন্ট মাইন্ডেডনেস এতটাই সিচুয়েশন খারাপ হয়ে গেছিল যে রুমার পেলাম, রুমারের মাধ্যমে আমাদেরকে টাকা পেলাম, এবার টাকাই তো আমাদের লাগবে, আমি তো সেই জন্যই এসছি। দেন আমাকে টাকা দেওয়া হচ্ছে, বলছে কি 2.5 crore rupees দেবো যদি আপনি বেঙ্গল অ্যাটাক করেন, বুঝলেন? দেন ফেব্রুয়ারিতে মেয়ের মাধ্যমে নেগোসিয়েশন হয়, এই নেগোসিয়েশনের মাধ্যমে এই সামটা বেড়ে দাঁড়ায় 3 crore rupees। 3 কোটি টাকা দেবো আপনি যদি বেঙ্গল অ্যাটাক করেন, শুধু অ্যাটাক করলেই আমি 3 কোটি টাকা পে করে দেবো। মানে মির্জাফর জানতেন অ্যাটাক করলেই তো জিতবে ওরা। দেন তার সাথে আরো কি অ্যানুয়ালি 1.8 লাখ রুপিস পে করবো আপনাকে। 1.8 লাখ রুপিস মানে 1,80,000 টাকা প্রত্যেক রেভিনিউ ইয়ারে, প্রত্যেক ফাইন্যান্সিয়াল ইয়ারে, প্রত্যেক বছরে আমি নবাব অফ বেঙ্গল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পে করবো। বুঝে গেছে? প্রত্যেক বছর 1.8 লাখ রুপিস এন্ড নেগোসিয়েশন হলো 3 crore। তার সাথে যতগুলো ফ্রেঞ্চ সেটেলমেন্ট আছে, ডাচ সেটেলমেন্ট আছে, ড্যানিশ সেটেলমেন্ট আছে, সবগুলো অফ করে মনোপলি দেব ইস্ট ইন্ডিয়া। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাবে না কেন বলুন? ওনার তো মনোপলিই চায়, মনোপলিও দিচ্ছেন। দেন তারপর আপনি বলছেন 3 crore রুপিসও দেবো, দেন অ্যানুয়ালি আপনি রেভিনিউ বলছেন 1.8 লাখ রুপিসও পে করবো আপনি। বুঝে গেছেন? এটা খাজা প্যাট্রিয়াস নিয়ে এসেছিল রিপোর্ট মুর্শিদাবাদের কোর্ট। ক্লিয়ার স্যার? নোট ডাউন করছেন কেউ? এই চারটে ক্যারেক্টার খুবই ইম্পর্টেন্ট আমাদের কনস্পাইরেসির ক্ষেত্রে। এই জন্য নাম দ্য গ্রেট কনস্পিরেসি। কনস্পিরেটর নাম্বার 1 মির্জাফর, কমান্ডার ইন চিফ অফ নবাব অফ মিলিটারি আর্মি, কমান্ডার ইন চিফ নর্মাল নো অ্যান্ড ফার্স্ট র্যাঙ্ক। সেকেন্ড র্যাঙ্ক এর থেকে নিচে রায় দুর্লভ ছিলেন সেকেন্ড র্যাঙ্ক কমান্ডার। দেন আমি চাঁদ ইনিও ব্যাংকিং ফাইন্যান্সে ছিলেন, এই চাঁদ ফ্যামিলি থেকেই ছিলেন, কিন্তু লোয়েস্ট লেভেলে মেইন কাজ ছিল ইন্টারমিডিয়েট, ব্রিটিশদের সাথে এই কনস্পিরেটরদের ইন্টারমিডিয়েট করা। ওকে, এন্ড দেন জগৎ শেখ, আপনারা জানেন ওকে ইনসাইট করা হয়েছিল, দেন উনি সেক্টর নিয়েছিলেন ব্যাংকার্স অফ দ্য বেঙ্গল, ডি জগৎ শেখ। ঠিক আছে, এরা ছিলেন কনস্পিরেটর। এবার এরা যখন একটা কোর্টের মধ্যে হাইপোথেটিক্যালি আপনি ধরে নিন এখন সেন্ট্রাল মিনিস্টার আছে, ধরে নিন আমাদের নরেন্দ্র মোদী জি আছেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এর কোর্টরুম থেকে কাউন্সিল অফ মিনিস্টার থেকে 4-5 জন যদি কংগ্রেস বা অন্য পার্টির ক্ষেত্রে ইনভলভ হয়ে যায়, এর তথ্যগুলো যদি বের করে দেয়, সরকার তো ফল করবে, অবভিয়াসলি করবে। এর মধ্যে হোম মিনিস্টার অমিত শাহ যদি অন্য চলে যান, ডিফেন্স মিনিস্টার চলে যান, দেন নন কনফিডেন্স মোশনের মাধ্যমে সরকার পড়ে যাবে, জাস্ট লাইক দ্যাট। আপনার কোর্ট থেকে এত পাওয়ারফুল মানুষগুলো সরে যাচ্ছে এখানে, দেন তো নবাব একাই। বুঝে গেছে? নবাব কিছুই জানেন না এখন। নবাবের শুধু সন্দেহ ছিল কি মির্জাফর করতে পারে, সেই জন্য ও পড়ে গিয়ে মীর মদনকে কমান্ডার ইন চিফের সেকেন্ড র্যাঙ্কের আনবে, হায়ার করে। এরা সব খাজা প্যাট্রিয়াসের সাথে এদেরই টায়ার ছিল, এরাই সব কনস্পিরেসি করেছিল। এর মধ্যে এরা ছিলেন মির্জাফর অ্যান্ড জগৎ সিং, এরা দুজন ইনভলভ ছিলেন বেশি করে। শর্ত ছিল
যদি আপনি এই ব্যাটল জিতে যান তাহলে মীর জাফর হবে নিউ নবাব। বুঝে গেছেন? এটা ছিল এদের সোর্স। অনেক সময় আপনার প্রিলিমসে ওর এইসব কোয়েশ্চেন আসে, মীর জাফর কি ছিলেন, রায় দুর্লভ কে ছিল, জগৎ সেঠ কে ছিল, আমিচন্দ কে ছিল, অনেকগুলো পরীক্ষায় পিসিএস এক্সামিনেশনে এসছে। কে ছিল? নবাবের কোর্টে তো ছিল, কিন্তু ছিল কি, র্যাঙ্ক কি ছিল? বুঝে গেছেন? ক্লিয়ার না? তাহলে ইভেন্টস অফ ওয়ার এবার পড়ি। ইভেন্টস অফ ওয়ার কমপ্লিট হয়ে গেছে। বুঝে গেছেন? আচ্ছা, আমাদের হিস্ট্রির মধ্যে অনেক সময় আমরা ব্যাটল ফিল্ড চুজ করেছিলাম। যেমন ফার্স্ট ব্যাটল অফ তারাই চুজ করে অ্যাক্সিডেন্টালি ওটা ওই পজিশনেই থাকতো। ফার্স্ট ব্যাটল অফ তারাই কবে হয়? 1191। সেকেন্ড ব্যাটল অফ তারাই 1192। দেন ফার্স্ট ব্যাটল অফ পানিপত, ওটা চুজ করা মানে দুজনই পক্ষ, দুজনই রাজা চুজ করেছিলেন এই জায়গায় আমরা লড়াই করব। এবার যদি আপনি সুন্দর করে দিল্লি সম্বন্ধে জানেন বা ইউপিএসসির প্রিপারেশন নেন বা এসি পেপার লেখার জন্য আপনি ভাবেন বা প্রেজেন্টেশন খুব ভালো করে এসে দেওয়ার জন্য ভাবেন, তাহলে রায়সিনা হিলে আপনি ব্যাটল খেলতে পারেন না। ও হিল ছিল রায়সিনা হিল, এখন নাম হয়েছে, ব্রিটিশরা করেছে, ওর আগে নাম ছিল রাসিনা হিলস। মানে যেখানে পার্লামেন্ট অফ ইন্ডিয়া বা ম্যাপ দেখেননি কোনোদিন? রায়সিনা হিল কেন নাম হয়েছে? ইচ্ছে হয়নি না স্যার? ইচ্ছে হবে কেন? মুখস্থ করে পাস করবেন। এটা সাউথ দিল্লি, তাহলে এটা নর্থ দিল্লি হবে, ইস্ট দিল্লি এন্ড দেন ওয়েস্ট। এই জায়গাটায় আছে পার্লামেন্ট কমপ্লেক্স বা সেন্ট্রাল ভ্যালি। এই পুরো জায়গাটাই রাসিনা হিলস ও রায়সিনা হিলস। হিলস ছিল ওটা, বুঝে গেছেন? সেই জন্য ওর নাম রায়সিনা হিলস। সেই জন্য আপনার মাঝে মধ্যে নিউজ পেপারে পড়েন রায়সিনা হিলস থেকে এটা বলা হয়, ওটা হিলসের মধ্যে সিচুয়েটেড। বুঝে গেছেন? সেই জন্য রায়সিনা হিল। এবার হিলের মাঝখানে আপনি ব্যাটল ফিল্ড পাবেন না তো খেলার জন্য। ইব্রাহিম লোদি 1 লক্ষ সামথিং সৈনিক নিয়ে যাবে কোথায়? হিলের উপরে কেউ দৌড়বে, কেউ ওদিক স্লিপ করে উপরেই যাবে। লড়াই কিভাবে করবে? লড়াইয়ের জন্য বাবর অ্যান্ড মিস্টার ইব্রাহিম লোদি সিলেক্ট করলো কি একটু দূরে যান, এই জায়গায় পানিপত আছে, হরিয়ানার পানিপত, এখানেই আমরা লড়াই খেলবো। হ্যাঁ, ওটা তো খেলায় এই জায়গায় লড়াই খেলবো, যেহেতু এই জায়গার এই সাইডটা বাবর বললো আমি নেব, ইব্রাহিম লোদি বললো যে দিকটাই নিই আমি জিতবো। বুঝে গেছে? চুজ হয় অনেক সময়। ব্যাটল অফ খানমা চুজ করা হয়েছে। বুঝে গেছেন? অনেক সময় ব্যাটল ফিল্ড চুজ হয়। আচ্ছা, এই ব্যাটল থেকে মনে পড়লো, বাবর অনলি মাত্র কত ছিল 20,000 মানুষগুলো নিয়ে এই 1,20,000 মানুষকে করিয়ে দিল। ভেঙে গেল নাকি? যখন ব্যাটলে এসে গেছে, এ হারলো কেন? এ হারলো কেন? ইব্রাহিম লোদি। এ জিতলো কেন? কামান নিয়ে এসেছিল সেই জন্য। কামান তো 1,25,000 সৈনিকের মধ্যে কোন দিকটাই চালাবে না। ওর যদি স্ট্র্যাটেজি থাকতো, ওর যদি তুলনামা সিস্টেম কি বলে, রুমিও বলে, রুমি সিস্টেম জানে, তাহলে আপনি কিভাবে প্রুফ করবেন যে আপনি ব্যাটল ফিল্ডে এই জিতলো? মাস্টার মাইন্ড ছিল টার্কিশ পিপল। ব্যাটল ফিল্ড যখন হয়, সেই জন্য বলি যখনই আপনারা হিস্ট্রি পড়েন, ইকোনমিক্স পড়েন, পলিটি পড়েন, যেখানে টার্ম আসছে টার্ম গুগল সার্চ করবেন। না সার্চ করলে আপনি নিজের স্যারকে জিজ্ঞেস করবেন, স্যারের দায়িত্ব আছে আপনাকে টার্ম বলা। এটা যদি ধরেন হাইপোথেটিক্যালি ব্যাটল ফিল্ড, আপনাকে একটা টার্ম বলে দিচ্ছি, যেহেতু ব্যাটল এখন খেলবো আমরা, ব্যাটল অফ প্লাসে। দেন হাইপোথেটিক্যালি এটা ব্যাটল ফিল্ড। এদিক থেকে আছে কি বাবর, মিস্টার বাবর এখানে বসে আছে, ফার্স্ট রো, সেকেন্ড রো,
অ্যান্ড এটা ছিল রুমি। রুমি মানে এখানে একটা স্পেস করে রাখা ছিল, স্পেস দিয়ে দিচ্ছি আমি, আপনার সুবিধা হবে। এটা একটা স্পেস, এখানে ক্যানন রাখা আছে, এটা একটা স্পেস ক্যানন রাখা আছে, এখানে একটা ক্যানন রাখা আছে, এখানে একটা ক্যানন রাখা আছে। এর মাঝখানেও সৈনিকগুলো দাঁড়িয়ে আছে সবগুলো পিস্টল নিয়ে, বন্দুকচি নিয়ে, ওয়ার্ড আছে বন্দুকচি মানে বন্দুক নিয়ে। এগুলো ক্যানন। ক্যানন তো এই জায়গায় ফোর্স মারবে, তাই না? 1,25,000 মানে এই পুরোটাই নেবে। আগে আর্মি কে থাকবে? ক্যাভালরি আর্মি থাকবে। ওই আর্মির মধ্যেও তো স্টার্ট হয়ে গেছে কাস্ট সিস্টেম, যেটা এতগুলো এই সোসাইটির মধ্যে থেকে যেতেন। সোসাইটিতে আপনি যে ধর্মেরই মানুষ থাকেন, একটা সোসাইটিতে থাকবেন, সোসাইটির রিচুয়ালস ডেভেলপ হয়ে যায়। কাস্ট সিস্টেম হয়ে গেছে, যারা আশরাফ আছে তারা পেছনে আছে, আজরালদেরকে উপরে পাঠিয়ে দিয়েছে, মোড় আমি বাদ দিই, বুঝে গেছে? দেন এরা যখনই সামনে আসবে কামানের, এরা কি করবে? নর্মাল তরবারি নিয়ে যাবে, চলো আজকে গলা কেটে দিয়ে এই কেটে দিয়ে, কামানের সামনে কামান অন হবে। দেন এরা থাকবে। এদের সাথে ছিল হাতি, মানে এলিফ্যান্ট নিয়ে আসতো। এলিফ্যান্টকে খুব সুন্দর করে কভার করেছে, কিন্তু এলিফ্যান্ট এতদিন ধরে ওয়েল ট্রেন্ড ছিল, ওরা নর্মাল তরবারির আওয়াজ, এই সেই আওয়াজ শুনে ভয় পেত না। ওয়েল ট্রেন্ড, ক্যাননের সাউন্ডও কোনোদিনও শুনিনি। এলিফ্যান্টের প্রবলেম হয় যদি ট্রেন করেন, দেন একটা সাউন্ড যদি সাডেনলি খুব ভায়োলেন্ট আসে, ও ভয় পাবে। ক্যানন এতটাই সাউন্ড করছিল, এলিফ্যান্ট আর কাটিং ব্যাক ফায়ার করে এর মধ্যে থেকে বেরিয়ে গেল ওর মানুষগুলোকে মেরে। এবার প্রবলেম হচ্ছে তুলগোমা সিস্টেমের মাধ্যমে এখানে খুব সুন্দর সুন্দর আকাল টেক ছিল। আকাল টেক মানে ঘোড়ার নাম, সবচেয়ে সুপিরিয়র ক্লাস ঘোড়া, এখন বোধহয় টপ 5 র্যাঙ্কের মধ্যে পড়ে আকাল টেক ঘোড়ার নাম। এই ঘোড়াগুলো তখনকার যুগে 12 ফিট উঁচু। দেন তার মধ্যে তুলগোমার হুইপেন নিয়ে, বন্দুক নিয়ে, তরবারি নিয়ে মানুষকে বসানো হয়েছিল। কি এই সামনে আপনাকে ফ্রন্টে যে কোনো চলতেই আর্মিগুলোকে নিয়ে আসতে হবে, আমি ক্যানন অন করবো, আপনি এদিক থেকে ব্যাক ফায়ার করে সবকে জমা করে সামনে নিয়ে আসুন, সামনে আমার ক্যানন আছে। দেন এই দুটো স্ট্র্যাটেজির মাধ্যমে এই দিক থেকে যখন মারতে স্টার্ট করলো এরা, দেন সব মানুষগুলো ইনক্লুডিং এই প্রাণগুলো সব ফ্রন্টে আসলো, ফ্রন্টে অন আছে। এটা থেকে ভাববেন এখানে বড় বড় ক্যানন আছে, কাজামে বুজুর্গ, কাজাম, এগুলো বড় ক্যানন এখানে রাখা আছে। দেন মাস মার্টার স্টার্ট। পুরো মেডিভেল ইন্ডিয়া এই সিস্টেমই অন হয়েছিল, সেই জন্য এরা সাকসেস পেয়েছে। মাস্টার অফ স্ট্র্যাটেজি। আপনি তাহলে আমাদের সৈনিক অনেক হাই পায়, ধরে নিন আমরা আমাদের সৈনিক ধরে নিন হাই হতে গেলে আমাদের পপুলেশন অনুযায়ী 5 কোটি করে দিলাম। ইউএসএর সৈনিকের সঙ্গে পারবে না, ও টেকনোলজি খুব হাই। চায়নার সৈনিকের সঙ্গে পারবে না, ও টেকনোলজি হাই করে দিয়ে। সে তো এখানে করছে, ও টেকনোলজি হাই করেছে, পপুলেশন নিয়ে আপনার করছে, বুঝে গেছে? সেই জন্য এটা ব্যাটলফিল্ডের মধ্যে এদিকটাই যদি সিরাজ থাকে, এদিকটায় যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাকে, এর সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে কে ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে অ্যাডমিরাল ওয়াটসন অ্যান্ড রবার্ট ক্লাইভ, এরা দুজন থাকে। এদিকে সিরাজ ছিল, অ্যান্ড দেন এর কনস্পিরেটর গ্যাং ছিল উইথ 50K আর্মি। এর ছিল 3K আর্মি। এই 3K আর্মির মধ্যে 900 ছিল ব্রিটিশ, and rest 2100 ছিল ওয়েল ট্রেন্ড ইন্ডিয়ান যাদেরকে ট্রেন করেছিল ব্রিটিশ। বুঝে গেছে? এই মার্চ করে একদিন আগে 23rd জুনে মর্নিংয়ের দিকে ওরা পৌঁছে যায় প্লাসি। দেন প্লাসি পৌঁছে ওদের সাথে কমিউনিকেশন অফ হয়ে যায় মির্জাফরদের, মানে খাজা প্যাট্রিয়াসের সাথে মির্জাফরের কোনো কমিউনিকেশন হচ্ছিল না। দেন রবার্ট ক্লাইভ ভেবেছিল ব্যাক টু প্যাভিলিয়ন, আমি ফোর্ট উইলিয়াম চলে যায়, রিস্ক হবে নবাবের এতগুলো আর্মিকে হারানো। এখন অবধিও মির্জাফর কনফার্ম করেনি ও কিভাবে আমাদের সাইডে আসবে। দেন ও ভেবেছিল অফ করে দিয়ে, একটা বুকে লেখা আছে এই একটা জায়গা পলাশ ট্রির সামনে, পলাশ ট্রির ওই জায়গাটায় বসেছিল রবার্ট ক্লাইভ, ভেবেছিল কি আমি লড়লে আমার কি কি বেনিফিট আসবে। দেন যখন দেখলো কি র্যাপিডো ইউজ অ্যামাউন্টে আসবে অ্যান্ড মনোপলাইজেশন অফ মার্কেট আসবে, দেন পরে গিয়ে আবার অ্যাডমিরাল ওয়াটসনের সাথে ইয়েস বললো, অ্যান্ড দেন ব্যাটল স্টার্ট হলো।
আরো একটা বুকে লেখা আছে খ্বাজা প্যাট্রিয়াসের সাথে মির্জাফরের কোনো কমিউনিকেশন হচ্ছিল না, যেহেতু ডিরেক্টলি নবাব এখানে অন আছে, নবাবের সামনে খ্বাজা প্যাট্রিয়াস গেলে মেরে দেবে বা বুঝে নেবে নবাব কিছু সামথিং রং আছে। দেন মির্জাফর ইনক্লুডিং কনস্পিরেটর বলল কি সিরাজকে কি আপনি বেঙ্গল চলে যান, মানে মুর্শিদাবাদ চলে যান, সেখানে রেস্ট নিন, আমরা এটা ক্লিক করে দেবো, বুঝে গেছে। দেন সিরাজও ভাবলেন যখন আমার আর্মি বলছে, কমান্ডার ইন চিফ বলছে, দেন আমি যাই ওখানে গিয়ে একটু রেস্ট নিই। দেন এর কাছে 50K আর্মি ছিল, এর মধ্যে দিয়ে 45K আর্মি নিয়ে মির্জাফর এদিকটা এসে, দেন এর আর্মির স্ট্রেংথ হলো কত 48K, এর আর্মির স্ট্রেংথ হলো 5K, 5K এর সাথে 48K এর ঝামেলা হলো, ঠিক আছে, ডিল হয়েছে। মীর মদন ছিল এর হেড 5K, তো এদিকে মীর মদন আর এদিকে রেস্ট অফ দ্য কনস্পিরেটর ইনক্লুডিং ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দেন এই ব্যাটল ফিল্ডের মধ্যে মাস্ট বি এ হারবে, হেরে গেছে। এটা ছিল ব্যাটেলের কাহিনী। দ্য ফরওয়ার্ড মুভমেন্ট অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হলো কেন? সাডেনলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি খ্বাজা প্যাট্রিয়াসকে রিকগনাইজ করে হঠাৎ করে ফরওয়ার্ড কেন করে দিল, মানে কেন এসে গেলেন আর কি। কোয়েশ্চেন তো আসতে পারে আপনার ক্রিটিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে, আপনার হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন হতে পারে, আপনার হতে পারে, এসে পেপারে কি আসবে সেটা আপনার হতে পারে। এখানকার সিচুয়েশন তিনটে ছিল। এক, আফগান ইনভেশন অন আছে। দ্বিতীয়, মারাঠা ইনভেশন অন আছে। তৃতীয়, সিরাজের সাথে ফ্রেঞ্চের কানেকশন ওয়েল আছে। তিনটেই থ্রেড তার জন্য ইস্ট ইন্ডিয়া কানেকশন, বুঝে গেছেন। যদি আমি আজকে সিরাজকে অফ না করি তাহলে আফগান ইনভেশন করে আমার টেরিটরিতে এসে যাবে, মানে এই তখন ইন্ডিয়ার মধ্যে ফ্রিকুয়েন্টলি আহমদ শাহ আবদারি অন করে দিয়েছে তো 48 থেকে লুট করা, বুঝে গেছেন। ও তো এই রুট দিয়ে আসবে, এই রুট দিয়ে এখানে যাবে, সরি এটা দিল্লি এই জায়গাটা করে দিয়েছে, এই রুট দিয়ে এখানে চলে যাবে। দেন মারাঠারা এখানে বসেই আছে, ও তো ফ্রিকুয়েন্টলি রেড মারছে, পারবেন কিভাবে। দেন ফ্রেঞ্চ টেরিটরি গুলো ওখানে সিরাজের সাথে ফ্রেঞ্চের টাই আপ খুব সুন্দর, সিরাজ প্লাস ফ্রেঞ্চ, যেহেতু জর্জ ড্রেক ও রোজার ড্রেক উল্টো পাল্টো বলে দিয়েছিল, তারপরে আপনি মিস ইউজ অফ ডাস্টাক করছেন, দেন ফারুক সিয়ারের ফরমানকে ফোর্সফুলি আপনি মানিয়ে নিয়েছেন যে এটা অন থাকতে হবে, দেন ও তো প্রবলেমে আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দেন এই তিনটে প্রবলেমের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থির করে এলো कि আমাকে 22 জুনে কি আমাকে কাল মর্নিংয়ে বেরিয়ে যেতে হবে বেঙ্গল যদি আমি নিজের আন্ডারে করে নিই, দেন স্লোলি করে আমি বফার স্টেট সিস্টেম ইনোভেশন করে দেবো, বুঝেছেন না? কেন গেল? আফগান ইনভেশনের ভয় ছিল, মারাঠা ইনভেশনের ভয়, আর ফ্রেঞ্চের সাথে সিরাজের খুব সুন্দর টাই আছে। এই ভয়ের জন্য ফরওয়ার্ড মুভমেন্ট চালালো কোথায়? বলাসের দিকে, মুর্শিদাবাদে। ট্রেচারাস অফ নবাবস কমান্ডার ইন চিফ। কমান্ডার ইন চিফের নাম কি ছিল? মিস্টার মির্জাফর। ইনি তো ট্রেচারাস করলেন, যেহেতু ইনি তো 45K নিয়ে এখানে অ্যাড আসলেন, সেই জন্য তো 48K আর্মি স্ট্রেংথ হয়ে গেল, তাই না স্যার? তাই তো? এর 5K কে মারতে কোনো অসুবিধা হয়নি। The new নবাব of মির্জাফর, যেই মির্জাফর নিউ নবাব হলেন, যেই মির্জাফর হলেন নিউ নবাব, নবাব হয়ে ইনি কি করলেন? 24 পরগনাজের जमींदारी दिए दिले ब्रिटिश के, जमींदारी दिए गए ब्रिटिश के, जमींदारी राइट्स ईस्ट ब्रिटिश एंड ईस्ट इंडिया कंपनी।
তার সাথে ইনি তো আবার দিচ্ছেন 3 crore rupees। তার সাথে ইনি বললেন যে আমি অ্যানুয়ালি 1.8 লাখ রুপিস আপনাকে পে করব। তার সাথে ইনি বললেন কি আমি ফ্রেঞ্চের যতগুলো সেটেলমেন্ট আছে, ডাচের যতগুলো সেটেলমেন্ট আছে, ড্যানিশের যতগুলো সেটেলমেন্ট আছে, সবগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেব। রাইট, এন্ড মির্জা জাফর নিউ নবাব হয়ে এটা করছে, এটা কম্পেনসেশন নয়, এটা উনি গিফট করছে। কম্পেনসেশন হিসাবে হয়। ফ্যাক্টস কি সেটা বলে দিচ্ছি। এইটুকু ক্লিয়ার? কেন হারবে না ক্লিয়ার? কেন ফরওয়ার্ড করেছ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রিস্ক নিয়ে কি যদি মির্জা জাফর হ্যাঁ না না বলে দেন আমি ফেসে যাব। উনিও ঝামেলায় ছিলেন, আফগান যদি আমি না মানি দেন আফগান মেরে দেবেন, নাহলে মারাঠা আমার সঙ্গে উড়িয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো রাখছি। আর কোনো কোয়েশ্চেন নেই? এর স্ট্রেংথ আর্মি স্ট্রেংথ ছিল 50 কি সিরাজে, আর এর স্ট্রেংথ ছিল আর্মি স্ট্রেংথ কত 3 কি। তো যখনই খবর খাজা প্যাট্রিয়াস থেকে মির্জাফরের আসলো কি মির্জাফর সিরাজকে মানে নবাব অফ বেঙ্গলকে বেঙ্গল পাঠিয়ে দিয়েছে, মুর্শিদাবাদ পাঠিয়ে দিয়েছে, দেন এ কি করবে সঙ্গে সঙ্গে খাজা প্যাট্রিয়াসকে রিপোর্ট পাঠিয়ে দিল কি আমরা অন আছি, আমরা আপনার সাইডেই দাঁড়িয়ে আছি। দেন সঙ্গে সঙ্গে 45K আর্মি নিয়ে মির্জাফর এই সাইডে এসে গেল, ব্রিটিশদের সাইডে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাইডে। দেন 50K থেকে 45K গেলে কে থাকে 5K, 5000 সৈনিক নিয়ে মীর মদন লড়াই করবে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি উইথ কনস্পিরেটর। সিরাজ তো বড় ব্যাক করেছে, হ্যাঁ সিরাজ তো পুরোপুরি চলে যায়, সিরাজ বেঙ্গলে চলে গেছে, আই ডোন্ট নো, আমি জানি না। ব্যাক করেছিল, ব্যাটল ফিল্ডে ছিল, মীর মদন আর মোহনলালের সঙ্গেও ছিল। মানে কোনো বুকে লেখা আছে তাহলে আমার জানা নেই, বুঝে গেল? দেন 5K নিয়ে অন হলো। এবার এই যখন ব্যাটলে জিতলো সিরাজ ততক্ষণে বেঙ্গল থেকে পালানোর চেষ্টা করবে আওয়াধ। আওয়াধের রাজা কে ছিলেন? সরি, আওয়াধের নবাব ছিলেন সুজাউদ্দৌলা। দেন ওর ইচ্ছে ছিল যদি সুজাউদ্দৌলার কাছে পৌঁছে যায় দেন সুজাউদ্দৌলা এন্ড আমি দুজনই ব্যাক ফায়ার করবো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। কিন্তু কোনো কারণবশত এরা যখন মার্চিং করে এদেরকে হারিয়ে নেয় দেন মার্চ করে বেঙ্গল আসে, বেঙ্গল থেকে সিরাজউদ্দৌলাকে ধরা হয়, পরে নিয়ে হ্যান্ড করে দেওয়া হয়। ঠিক আছে, এই সময় দুজন সুপ্রিম এন্টিটি ছিলেন ইন্ডিয়ার মধ্যে, একটা মারাঠা এন্ড দ্বিতীয় সুজাউদ্দৌলা। এবার কোয়েশ্চেন, একদিন আগে আমি বলেছিলাম আফগান ইনভেশনের মাধ্যমে থার্ড ব্যাটল অফ পানিপত যখন হবে, ওই ব্যাটল অফ পানিপতের মধ্যে মারাঠাকে কোনো হিন্দু রাজা সাহায্য করেনি, কিন্তু সুজাউদ্দৌলাকে মুসলিম রাজারা সাহায্য করেছিল। সুজাউদ্দৌলার ইচ্ছে ছিল কি আমি মুঘলকে সরিয়ে আমি হেড অফ দ্য ইন্ডিয়া হব, বুঝলেন? এন্ড দেন মারাঠাকে আমরা কাউন্টার করে দেব। সেই জন্য এরা তারপরে এদিক থেকে তো মীর কাসিম যাবে ব্যাটল অফ বাকসারের মধ্যে, মীর কাসিমকে ও হায়ার করেছিল তুমি আমাকে সাপোর্ট করো, এন্ড আহমদ শাহ আবদালিকে গিয়ে বলেছিল তুমি এসে মারাঠাকে সরিয়ে দাও, দেন রেস্ট অফ দ্য ইন্ডিয়া আমার, দেন আমি তোমাকে রেভিনিউ দেব। ডিল অলওয়েজ ক্রিটিক্যাল অ্যানালাইসিস যখনই করবেন আপনাকে ইকোনমি সবচেয়ে ফরমোস্ট স্ট্রেংথে রাখতে হবে, টাকার জন্যই সবাই লড়বে। ক্লিয়ার স্যার? ফ্যাক্টস কি ছিল? দুটো সাইডে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এন্ড নবাব। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাইডে ফ্যাক্ট ছিল এর স্ট্রেংথ ছিল কত? এর মধ্যে 27 কিল
কাছে ছিল 5K, এর মধ্যে 500 কিল্ড প্লাস 100। স্যার ওটা only 27? হ্যাঁ, বুঝে গেছে? ইউপিএসসির কোয়েশ্চেন এটা কি নিয়ে, এইগুলো কি নিয়ে নাও। এটা ইউপিএসসির কোয়েশ্চেন রিয়েলি কি ব্যাটল অফ প্লাসি ব্যাটল, নাকি জাস্ট পাড়ার একটা ছেলে খেলা স্কারমিশ অর ফার্স, বুঝে গেছে? পাড়ায় যেরকম লড়াই হয় সেরকম লড়াই ব্যাটল অফ পলাশি, নাকি একটা ব্যাটল যুদ্ধ, এর সম্বন্ধে আপনি যা জানেন তা লেখেন, দেন আপনি ওখানে গিয়ে মুখস্থ করে ভমিটিং করতে পারেন। আপনাকে ক্রিটিক্যাল অ্যানালাইসিস জানতে হবে। ফার্স্ট ফ্যাক্ট, যদি আপনি কোনো ব্যাটলকে কম্প্যারিজন করেন, দেন ওই কম্প্যারিজনের মধ্যে ফার্স্ট হয় ক্যাজুয়ালিটিস, ওর ডেথ কাউন্ট আপনি লিখতে পারেন, ডেথ প্লাস উন্ডের যে ঝামেলাগুলো, এর মধ্যে দেখেন আপনি ম্যাক্সিমাম হলে 577। কি ধরনের ব্যাটল খেলেছেন আপনি? অলরেডি 577 জন মারা গেছে বা উন্ডেড হয়েছে। দ্বিতীয়, মিলিটারি স্ট্রেংথ, একই ধরনের ব্যাটলে একদিকে 5,000 মানুষ আছে, একদিকে আপনি 50,000 আছে, দেন তার সাথেও আপনি কনস্পিরেসি করেছেন, ব্যাটল তো খেলেননি। তৃতীয়, এটা লেখা হয়ে গেছে। যদি আপনি একে ব্যাটল বলতে, তাহলে অবভিয়াসলি আপনাকে সমান লেভেলের লড়াই করতে হতো, এন্ড এই ডেথ কাউন্টও বেশি হতো, উন্ডেড সংখ্যাও বেশি হতো, মিলিটারি স্ট্রেংথও বেশি হতো, সবগুলো বেশি হতো। আপনারা একটা পয়েন্টও এখানে ভ্যালিড যাবে না। সেই জন্য এটা ইজ জাস্ট লাইক স্কারমিশ, মানে পাড়ার দুটো দল গ্যাং লড়াই করে শর্ট আউট করে চলে গেছে। এটা কোনো শর্তেই ব্যাটল নয়। এই ব্যাটলের ক্ষেত্রে হিস্টোরিওগ্রাফির মধ্যে ঝামেলা আছে, ন্যাশনালিস্ট হিস্টোরিওগ্রাফি বলে। এই ব্যাটলের মাধ্যমে ব্রিটিশরা ইন্ডিয়ায় ঢুকে নিয়েছিল। কমিউনিস্ট হিস্টোগ্রাফিওরা বলে এই ব্যাটলের মাধ্যমে নয়, ব্যাটল অফ বক্সারের মাধ্যমে সত্যিকারের ব্রিটিশরা ইন্ডিয়াকে ধরেছিল। বুঝে গেছে? তো ওটা যেহেতু অপশনাল পেপারে ইউপিএসসিতে লাগে, ওটা আপনার আউট অফ সিলেবাস, সেই জন্য একে ফার্স বলা হয়, স্কারমিশ বলা হয়। ব্যাটল আপনার ডিবেটের জিনিস, আপনি কোথায় কি ব্যাটল ইউজ করবেন, কি ইউজ করবেন। ব্যাটল বলার ক্ষেত্রে মিলিটারি স্ট্রেংথ, কিল্ড, উন্ডেডের সংখ্যা, কনস্পিরেসি হতে হবে না, এতগুলো আর সমানভাবে লড়াই হতে হবে, সেই জন্য এই জিনিসগুলোকে ব্যাটল বলা হয়। ক্লিয়ার স্যার? ক্লিয়ার ম্যাম? ইভেন্টস অফ ওয়ার এটা ছিল, ঠিক আছে? সিগনিফিকেন্ট মানে গুরুত্বপূর্ণ, ইনসিগনিফিকেন্ট মানে অর্থহীন। ইনসিগনিফিকেন্ট মিলিটারি ওয়ার, এটা মিলিটারি ওয়ার কোনো শক্তিই নয়, এটা ওয়ার তো ছিলই না, এটা জাস্ট স্কারমিশ। স্কারমিশ কেন ছিল আপনাকে একটু আগেই পয়েন্ট বলা। এর সাথে আমাদের কাছে স্কারমিশ বলার জন্য হিস্টোরিয়ান কে এম পানিক্করের একটা কোট আছে, কে এম পানিক্করের অ্যাকাউন্ট আছে। কে এম পানিক্কর নাম শুনেছেন? কে এম পানিক্কর বলেছেন কি এই যে আপনি এটাকে যদি ব্যাটল বলেন, এটা কোনো শর্তেই ব্যাটল হবে না। কেন? কে এম পানিক্করের শর্ত অনুযায়ী ব্যাংকার্স অফ বেঙ্গল প্লাস
এরা কি করেছিল, সোল্ড আউট বেঙ্গল টু ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া হিস্টোরিয়ান কেন পানিকার কোট। ব্যাংকার্স অফ বেঙ্গল আর মীর জাফর মিলে কি করেছিল, বেঙ্গলকে বিক্রি করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। সেই জন্য কোনো সত্যি আপনি একে ব্যাটল বলতে পারেন না। এক্সকার্মিশ কেন, আপনাকে একটু আগেই বোঝানো হলো, ইন্ডিয়ানের সঙ্গে কম, ডেথ কাউন্ট কম, কনস্পিরেসি হয়েছে, সেই জন্য এটা ইনসিগনিফিকেন্ট আছে, গুরুত্ব নেই। বুঝা গেছে? সেকেন্ড ব্যাটল অফ তারাই ওরা আবার ক্যালকোল টেকনোলজি ইমপ্লিমেন্ট করে। ওই টেকনোলজির মধ্যে কি, এটা আছে ধরে নিন হোর্স, ঘোড়া, এর মধ্যে যে মানুষ বসে থাকবেন তার, এর মধ্যে যে মানুষ বসে থাকবেন তার পুরো শুধু চোখ বাদ দিয়ে সব জায়গায় আয়রন দিয়ে শেভ করা আছে, মুখোশ লাগানো আছে, হ্যান্ডের এই জায়গা অবধি আয়রনের সব কিছু। দেন ব্যাটল গ্রাউন্ডে বডিতে যেন তরবারি মারলে কিছু না হয়, সবগুলো সেভ করেছিল। মানে আপনি ইন্ডিয়ান কমান্ডারের, ইন্ডিয়ান মানুষকে কি দিয়েছিলেন, ছোট জাত আছেন জান, আপনি মরে আসুন, শুধু কমান্ডার চিফ যিনি ক্ষত্রিয় ও ব্রাহ্মণ হবে, দেন তাদের কাছেই এটা থাকবে। এমন নয় যে ওনারা হায়ার করতে পারতেন না, ইজিলি হায়ার করতে পারতেন, কিন্তু দেননি। দেন এই ব্যাটল ফিল্ডে একে মারবেন কিভাবে, দেন তারপর 12 না 13 ফুট না 10 ফুট এরকম করে লেখা আছে ঘোড়ার উপরে আসছে, না আপনার ঘোড়াগুলো শোটাই ওর নালে আপনি পায়ে হেঁটে আসছেন। কি ব্যাপার রবি, ওয়েট বেরে, এটা অফ ট্র্যাক আছে, অফ কোর্স যখন ব্যাটল আসছে। দেন এই জিনিসটাই পড়ে দিয়ে আপনাকে, আই থিঙ্ক ইউপিসি যদি কোর্স পারচেজ করেন 25,000 শুধু হিস্ট্রির জন্য নেবে, অপশনাল পেপার পড়ানো। বুঝে গেছে? টাকা কত পেয়েছিল, টাকা দেখবেন কত পেয়েছিল। আচ্ছা, পাউন্ডের সিম্বল আমি করতে পারি না, কিরকম করে যেন এরকম করে করে দেয়। হ্যাঁ, হয়ে গেল পাউন্ডের সিম্বল। ইয়া গট ইট। 54 সরি পাউন্ড পেয়েছিল ওরা 2,75,000। এত পাউন্ড টাকা পেয়েছিল ব্যাঙ্গালোর থেকে। পাউন্ড স্যার 2,75,000 পাউন্ড রুপিস বেঙ্গল থেকে রেভিনিউ এসেছিল ওদের। বুঝে গেছেন? একটা আমি হ্যাপি সাম দিচ্ছি, 2,75,000 পাউন্ড এখনকার দিনে বোধহয় কত হবে আই ডোন্ট নো, তখন পেয়েছি। Then second, annually 1.8 lakh rupees আপনাকে 1757 থেকে 1759 অবধি পে করতে হয়েছিল অ্যানুয়ালি। প্রত্যেক বছর 1,80,000 টাকা, 2,75,000 পাউন্ড তো আলাদা। দেন তার সাথে সাথে rupees 22.5 million ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এক্সট্রা ভাবে পে করা হয়েছিল। তার সাথে রবার্ট ক্লাইভ, মিস্টার রবার্ট ক্লাইভ, এগুলো অ্যাকাউন্ট দিচ্ছে আপনাকে, জাগির পেয়েছিল। এই জাগিরের তখন মূল্য ছিল 34,567 পাউন্ড। এখন 300 মিলিয়ন পাউন্ড ওর সামথিং, হিস্টোরিয়ানরা বলে এখন ওই মূল্যটা 400 মিলিয়ন পাউন্ড হবে টাকাটা। এতগুলো টাকা বেঙ্গলের অ্যাকাউন্ট থেকে বের করছিল। বেঙ্গল বাঁচবে? এতগুলো টাকা আপনি খাওয়ানোর হ্যাবিট লাগিয়ে দিয়েছেন ওকে। এবার যদি আপনি কিছু অফ করেন, মীর জাফর যদি বলে আমি না দিতে মেরে, অন্য কারো ছিল, আমার তো হ্যাবিট ছিল না, আপনি আমাকে
হ্যাবিটে বসিয়ে দিত। বুঝেছেন? মিসইউজ অফ দ্য স্টাফ, ওরা তো নর্মালি নিজেরাও করতো, অ্যান্ড দেন অন্যান্য যারা ইন্ডিজিনিয়াস ব্যাংকার আছে বা অন্যান্য কোম্পানিগুলো আছে সেগুলোকে দিত, ফ্রেঞ্চদেরকে দিয়ে দিত, ইন্ডিয়ানদেরকে দিয়ে দিত, ড্যানিশদেরকে দিয়ে দিত, কি আপনারা সুন্দরভাবে আমাকে টাকা দিন, আমি স্ট্যাম্প মেরে দিচ্ছি, দেন আপনি রেভিনিউতে বিক্রি করে আসুন। এই লুটের জন্য আগে এটা লিভিং, এই জিনিসটাই আপনার নোটসে এসে পেপারে কোনো কিছু লেখার ক্ষেত্রে সবচেয়ে বেনিফিশিয়াল। লেখা বস্তু অ্যান্ড ফ্যাক্টস 27কে 51 ডে, ওই জিনিসগুলো যেহেতু ডেটা থাকে না, নর্মাল মানুষ ডেটাকে স্কিপ করে, কিন্তু ডেটা যত সুন্দরভাবে বলবেন, যে কোনো পলিটিশিয়ানকে দেখেন যাদেরকে আপনি লাইক করেন তারা ডেটা দেবে। নর্মাল যদি ডেটা না দেয় দেন আপনি বলবেন ধরে করতাম, ডেটাই বলছেন না, দেন আমি কীভাবে কাউন্টার করবো কি আপনি সত্যি বলেছেন না মিথ্যে বলেছেন। আপনি আমাকে ডেটা দিন, এই অ্যাকাউন্টে ধরে নিন আপনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই বলছেন, তাহলেই তো আমি বুঝবো কি সত্যি বলা হচ্ছে না মিথ্যে বলা হয়েছে। সেই জন্য এই ডেটাগুলো খুবই ইম্পর্টেন্ট আপনার লেখার ক্ষেত্রে। প্রেজেন্টেশন আপনাকে আপনার এসে পেপারে দিতে হবে। আমি হিস্ট্রি পড়ানোর ক্ষেত্রে আপনার ইংলিশের প্রেজেন্টেশন শিখিয়ে দিচ্ছি, বাংলার প্রেজেন্টেশন শিখিয়ে দিচ্ছি। বুঝে গেছেন? আপনি কীভাবে জানেন সেটা আপনার ব্যাপার। অ্যান্ড রেস্ট অফ দ্যাট একটু নলেজ রাখবে আপনার ইকোনমিক্সে, ইনফ্লেশন কীভাবে আসে, পভার্টি কীভাবে ঝামেলা করে। যদি পভার্টি সম্বন্ধে নলেজ না থাকে দেন তাহলে আমি কীভাবে লিখতাম কি ওই 35 লক্ষ মানুষ ম্যালনিউট্রিশনের 35% মানুষ ম্যালনিউট্রিশনের শিকার আছে, দেন ইকোনমিতে কী কী ইম্প্যাক্ট করবে, তাহলে তো আমি লিখতেই পারতাম। সেই ডেটা তো আপনি ম্যানিপুলেট করতে পারেন না। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের ডেটাগুলোকে আপনি কীভাবে নিজের এসেতে ইমপ্লিমেন্ট করতে পারবেন সেটা আমি ইংলিশে শেখাবো অবশ্য, কিন্তু ওর জন্য আপনার ইকোনমিক্সের খুব সুন্দর একটা নলেজ থাকা চাই। একটা দেশের 35% অফ করে দিচ্ছে। যদি ধরে নিন আমি যদি আপনাকে 5 কোটি টাকা দিয়ে দেয় সরকার, ধরো সাগর এটা আপনার প্রাপ্য আছে, আপনি পেয়ে গেলেন, দেন আপনি কি করবেন? ওই জায়গায় ইনভেস্ট করবেন, ফার্স্ট কিছুটা সেভিংসে রাখবেন, কিছুটা ট্যুর মারার জন্য রাখবেন, তাই না? কিন্তু ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনি ইনভেস্ট করবেন, তাই তো? ইনারা অত বাঁধানো শেয়ার হোল্ডার কোম্পানি আছে, দেন ইনারা খেললেন কি, ইনারা বললেন আমাদের কাছে তো টাকা এসে গেছে, দেন চলো ওয়ার খেলা স্টার্ট করে দিই। থার্ড ব্যাটল অফ কার্নেটিক ওয়ার, এদের টাকা নিয়েই আমাদের টাকা নিয়েই লড়াই করেছিল ওরা। বুঝে গেছেন? তার সাথে এর সাথে কি ডেক্কেনে আমরা অ্যাটাক করব, টাকা লাগবে তো শেয়ার হোল্ডার কোম্পানি, টাকা বেঙ্গল থেকে বের করো, ডেক্কেনে খেলো, অ্যান্ড দেন বেঙ্গল থেকে টাকা বের করো, অ্যাংলো মেসোরে খেলো, দেন বেঙ্গল থেকে টাকা বের করো, একে একে নর্থ ইন্ডিয়ার দিকে এগিয়ে দাও। টাকা আছে, শেয়ার হোল্ডার কোম্পানি লড়াই করার জন্য টাকাই লাগবে, আপনাকে ইনবিল্ড করে দেওয়া হয়েছে যে আপনি সৈন্য হায়ার করবেন, তাকে স্যালারি দেবেন, ওয়েল ম্যানেজমেন্টের মাধ্যমে উইপন পারচেস করবেন, বডি আর্মার পারচেস করবেন, সুন্দর করে আপনি কীভাবে স্ট্র্যাটেজি ঠিক করবেন সেটার জন্য টাকা, ব্রাইবিং করবেন, ওদের ধর্মই ছিল তো ব্রাইব করা, মানে ওর জন্য তো টাকা লাগবে, এতগুলো টাকা বের করছে দেবে কোথাও? বুঝে গেছেন? সেই জন্য ব্যাটল অফ প্লাসি স্মুথ করে দিয়েছিল ইন্ডিয়াকে অ্যাটাক করে। এখনো পুরোপুরি অন করেনি কি ইন্ডিয়ায় আপনি ঢুকে যান, অন করবে ব্যাটল অফ বাক্সার। ঠিক আছে স্যার, বুঝে গেছেন? তাহলে টাকা কোথায় ইউজ করবে? আপনাকে টাকা দিলে আপনি শুধু ফুচকা নিয়ে ঘুমিয়ে যাবেন না? বুঝে গেছেন? সিচুয়েশন কি ছিল? আপনার হাইপোথেটিক্যালি কোয়েশ্চেন আছে স্যার, একটা ব্যাটেলে যখন ব্রিটিশ জিতে নিয়েছে, 5000 আর্মি যখন ওর মধ্যে ক্যাজুয়ালিটিস হয়েছে, মীর মদনকে মারা হয়েছে, সিরাজউদ্দৌলাকে মারা হয়েছে, নতুন যখন নবাব আসলো, যেটা কিনা মানুষ চাইনি এরকম নবাব, সেই নবাব যখন আসলো, দেন ওখানকার সিচুয়েশন কীরকম ছিল সেটা তো আপনি বলছেন না। আপনি যদি না বলেন দেন আমি ক্রিটিক্যাল অ্যানালাইসিস কীভাবে করবো? আমার ফ্যামিলিতেই কোনো মানুষ আছে, আমাকে সরিয়ে ও ওই জায়গায় বসে গেছে টাকা দিয়ে ব্রাইব করে এই করে, দেন আমার ফ্যামিলির মানুষগুলোর রিয়াকশন কি ছিল সেটাও তো বলতে লাগবে, তাই তো? বেঙ্গলের রিয়াকশন কি ছিল সেটা আপনি যদি না জানেন তাহলে তো গন্ডগোল আছে, গড়াই গন্ডগোল বলে মুভি আছে, দারুণ বলবো। চলুন
অ্যাক্সিডেন্টালি কালকে আমি হইচইয়ের বগলা মামা দেখছিলাম, ওখানে সিরাজের আছে, দারুণ লাগলো মুভিটা, সিরাজ নিয়েও ড্রামা করে, দেখেছেন? ওই ড্রামাটা দারুণ লেগেছে, মানে হাসতে হাসতে আমি শেষ হয়ে গেছি। ইংল্যান্ড নিয়ে নাও, আমাকে আগে যেতে দাও। দারুণ। ফার্স্ট ইজ refused as নবাব। ফার্স্ট হলো তাকে রিফিউজ করা হবে নবাব হিসাবে। রিফিউজ কিভাবে? আপনি যে নবাব বলেন, দেন নবাব কেউ আপনাকে অ্যাকসেপ্ট করছে না। এক, আপনি যে নবাব বলেন, আপনি বলতে কে? মিস্টার মীর জাফর। মিস্টার বলে অভ্যেস, তাই আমি সবাইকে মিস্টারই বলি। মীর জাফর এজ আছে ওনার 70। দেন আপনারা এখানে ইন্টেলেকচুয়ালি জিনিসটা পাবেননি। এজ যদি 70 থাকে, দেন উনি তো লাইফের সব জীবনের যা যা করার করে নিয়েছে, দেন ওনার ডিজায়ার হাই। অ্যান্ড তখনকার যুগে, এবার শেখাচ্ছি আমি কিভাবে করবো, তখনকার যুগে ইন্ডিয়ার লাইফ এক্সপেক্টেন্সি কত ছিল? আপনারা কোনোদিনও ভাবেননি যে স্যার এটাও করতে হবে। এটা যদি না বলেন, দেন তাহলে আপনি প্রেজেন্টেশনে হেরে যাবেন। হ্যাঁ স্যার, 70 এর যেমন কমান্ডার ইন চিফ ছিলেন। হ্যাঁ, আমি বসিয়েছি। উত্তরাধিকার পাওয়া সূত্রে অনেক জিনিসে অনেকগুলো ঝামেলা হয়। উনি আলিবর্দি খান বোনের স্বামী ছিলেন না? কার ছিলেন? হ্যাঁ, বোনের স্বামী। আলিবর্দি খান কার ছিলেন ওটা তো আমি এখানে লিখতে পারি না, ওটা কোর্টরুম ড্রামা নেই। কোর্টরুম ড্রামার মধ্যে এই সিচুয়েশন অফ ব্যাঙ্গালোরে আপনি তো আলিবর্দি খানের এই ছিলেন। সরো শুনুন, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাকে যে কোনো সময় ডেটা কাজে, তখন ইন্ডিয়ান এক্সপেক্টেন্সি ছিল 34 ইয়ার্স, ম্যাক্সিমাম 35 ইয়ার্স বাঁচতে পারবেন। এত ব্যাটল হচ্ছে, আপনি বাঁচবেন কিভাবে? মারা তো যাবেন ম্যান্ডেটরি। 18th সেঞ্চুরিতে আমাদের এক্সপেক্টেন্সি, লাইফ এক্সপেক্টেন্সি 42 ইয়ার্স, দেন এরকম করে বাড়বে। এবার আপনি ডেটা কিভাবে ইউজ করবেন, আপনি গুগল থেকে বের করে ডেটাগুলো লিখে নেবেন। আমি শিখিয়ে দিলাম। ব্যাটেলের ক্ষেত্রে 16th সেঞ্চুরিতে 25 ইয়ার্স ছিল। এতগুলো ব্যাটেল হচ্ছে, 26 বছরের মানে ইয়াং ম্যান, উনি লড়ে করছেন। আমরা এখন ডেমোক্রেটিক কান্ট্রিতে আছি, আরামসে আছি, হত্যা এই সেই হচ্ছে না, সেই জন্য আমরা চায়ের দোকানে বসে ভার্বালি হত্যা করছি মানুষকে। ঠিক আছে, মেন হত্যা তো করতে পারবে না। 34 or 35 ইয়ার্স লাইফ এক্সপেক্টেন্সি তখন। ইনি মহান মানুষ 70 বছর বেঁচে গেছেন, তারপর আবার ভাবছেন যে আমি রাজা হব। তাহলে এই তো হিউজ অ্যামাউন্টে জীবনকে এনজয় করছে। বুঝে গেছে? এর ক্ষেত্রে রিফিউজড এজ নবাব কি হলো, ঝামেলা হলো। একজন রাজা ছিলেন মিদনাপুরে, রাজা রাম সিনহা। ইনি রিফিউজ করলেন কি আমি আপনাকে নবাব হিসাবে মানছি না, মানব না। ঠিক আছে। দেন একজন সুবেদার ছিলেন পূর্ণিয়ার, ইনিও রিফিউজ করলেন যে আমিও আপনাকে মানছি না, মানবো না রাজা হিসাবে। এই দুজনের রেফিউজালের পিছনে যে মানুষটা ছিলেন সন্দেহ করা যায়, তার নাম ছিল রায়দুল্লাহ। ওরকম বলে দিচ্ছে আগে এই ডেটাটা। এর মধ্যে ইম্পর্টেন্ট ডেটা যদি জিজ্ঞেস করেন, লাইনে ওটা কেউ লিখবে না হিস্ট্রিতে, কেউ জানেও না। আপনাকে শেখাচ্ছি আমি প্রেজেন্টেশন কিভাবে দেবেন, যে কোনো এসে পেপারে দেখবেন লাইফ এক্সপেক্টেন্সি যেখানে 34 and 35 ইয়ার্স আছে, ওখানে একজন 70 বছরের মানুষ সিংহাসনে বসার জন্য যা লেখার আপনি লেখেন, এক্সামিনার দেখে বলবেন ছেলেটা আছে, সুন্দর প্রেজেন্টেশন লিখতে হবে। ক্লিয়ার স্যার? বুঝে গেল? চলো রিবেলিয়াস সোলজার। সোলজারের রিবেলিয়নের মধ্যে ফার্স্ট রিজন ছিল রেগুলার বেসিসে, রেগুলারলি আপনি স্যালারি দিতেন না। নর্মাল ব্যাপার, স্যালারি দিবেন কোত্থেকে? আপনার কাছে টাকাই নেই করলে, সব টাকাগুলো এদিক সেদিক করেছেন, দেন আপনি টাকা নেই, দেন কোত্থেকে দেবেন? তাই
এখানে সন্দেহ ছিল মীর জাফরের কি রায়দুল্লাহ উসকে দিচ্ছে। দেন থার্ড ছিল রায়দুল্লাহ। রায়দুল্লাহ সেকেন্ড র্যাঙ্কের কমান্ডার ছিলেন। দেন আসো ইনার উপর সন্দেহ করা হয়েছিল কি ইনি উসকে দিচ্ছে, কিন্তু ইনি কন্ট্যাক্টে সেন্টারে ছিলেন রবার্ট ক্লাইভের। সেই জন্য মীর জাফর কিছুই করে। মুঘল, তখন মুঘলের এম্পায়ার হয়েছিলেন শাহ আলম। শাহ আলম ইনি মুঘল এম্পায়ার। ইনার ইচ্ছে ছিল এই সিচুয়েশনে যদি আমি ইন্ডিয়ায় অ্যাটাক করি, ব্রিটিশদের হারিয়ে দিতে পুরো ইন্ডিয়াটাই আমার। বুঝে গেছেন সিচুয়েশন বেঙ্গল কোর্টে কি কি হচ্ছে। থার্ড ছিল weak financial condition। যেটা আপনারা জানেন 1.8 লাখ রুপিস পার অ্যানুয়ালি পে করে করে ওদের কন্ডিশনই খারাপ ছিল। লাস্ট ছিল আনহ্যাপি কোম্পানি। মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর জাফর যখন নবাব হয়ে গেলেন, দেন মীর জাফর দেখলেন কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডিজায়ার আমি শর্ট আউট করতে পারবো, যা ডিজায়ার আছে এর সাথে দেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে এই ডিজায়ার গুলো আছে, তো মীর জাফর এমন নয় যে উনি কন্ট্যাক্ট করেননি ফরেন পাওয়ার সাথে, উনি কন্ট্যাক্ট করলেন ফার্স্টে ড্যানিসের সাথে, পরে গিয়ে ডাচের সাথে, দুজনকেই বললেন হেল্প আসলো ডাচের কাছ থেকে। কিন্তু ডাচের সিচুয়েশন এতটাই খারাপ ছিল কি আপনি জানেন এই মোমেন্টে ব্যাটল অফ বেদারা হয়েছিল, আপনাকে পড়া হয়নি হচ্ছে ব্যাটল অফ বেদারা, চিনচুরা ও যাই বলেন আপনি 1759 এদেরকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হারিয়ে দেয়। দেন হারিয়ে দেওয়ার পর আর এদের সাহস থাকে নাকি বেঙ্গলে আক্রমণ চালাতে, দেন ডাচ হেরে গেল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওখানে একটা বাঁকাতে হয়েছিল, তো মানে ওই সময়কার যেসব লিটারেচারগুলো রয়েছে তার থেকে জানা যায় যে লোকজন যুদ্ধ দেখতে চলা হয়েছিল আশেপাশে। হ্যাঁ আপনারই তো অভিযোগ, সত্যি ওরম ভাবে সিচুয়েশন এগুলো তো হিস্ট্রি বইতে পাওয়া যাবে না, Nice. সেই লিটারেচার থেকে। দেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখলো কি এখানে ফরেন পাওয়ারের সাথে কন্ট্যাক্ট করছে, দেন বাধ্য হয়ে একে এবার সরাতে হবে, তাই না? সিচুয়েশন তো ওটাই, সব কাজ হয়ে গেছে একে সরা। একটু সময় মনে দেখলাম কি মীর জাফর ছিলেন নবাব, মীর জাফরের ছেলের নাম কি ছিল? মিলন। দেন তারপরে মিলনকে বসানো হলো, এন্ড একে সরিয়ে নতুন কাউকে বসানো হলো। এই ডেথ হয়ে গেল, ডিমান্ড ছিল মিলনের শনি এই নবাবশিপে বসবে, এন্ড এইদিকে তখন ফোর্ট উইলিয়ামের নতুন গভর্নর আছে, তার নাম ছিল হেনরি ভেন্সিটাস। এই হেনরি ভেন্সিটাটের সাথে মীর কাসিম একটা সিক্রেট এগ্রিমেন্ট সাইন করে, সেই সিক্রেট এগ্রিমেন্টের মাধ্যমে হেনরি ভেন্সিটাট এগ্রি হয়ে যান কি আমি আপনাকে বেঙ্গলে নবাবশিপ দিয়ে দেবো, মিলনের শোনকে দেবো, কিন্তু শর্ত ওই যে আপনাকে যা রেভিনিউ আসছে এরম এরম করে এই করতে হবে। তাহলে নিউ নবাব হবেন আমাদের।
মেয়ের কাছে। মিসইউজ অফ দস্তককে, দস্তকের মিসইউজকে অফ করা। এই মীর কাসেমের সিচুয়েশনকে দেখে যদি দেন তাহলে আরো সিচুয়েশন তিনটি আছে। এক, মীর কাসিম, সুজাউদ্দৌলা, মারাঠা। লাস্টে এখানে ধরে নিন হাইপোথেটিক্যালি এখানে ইংলিশ আছে। এ বেঙ্গলকে ইন্ডিপেন্ডেন্ট করতে চাইছে, ইনি চাইছেন ইন্ডিয়া আমার হোক, এন্ড এখনো সবচেয়ে পাওয়ারফুল এন্টিটি ইন্ডিয়ার মধ্যে যদি প্রবলেম হয় দেন মারাঠা আছে। ইনি বেঙ্গলে ঢুকে গেছে, তার সাথে এর রাইভাল হিসাবে ফ্রেঞ্চ আছে। কিন্তু ফ্রেঞ্চের ক্ষেত্রে কি হয়, 1763 ট্রিটি অফ প্যারিসের মাধ্যমে এদের মধ্যে ফাইনালি হয়ে যায় কি ফ্রেঞ্চ আর ইন্ডিয়ায় থাকবে না। ফ্রেঞ্চ সবগুলো শিফট কোথায় করবে, ইন্দোনেশিয়া, জাকার্তায়। দেন ফ্রেঞ্চের পাওয়ার ট্রিটি অফ প্যারিসের মাধ্যমে অফ হয়ে গেল। দেন এই ক্ষেত্রে একমাত্র সুপ্রিম পাওয়ারের মধ্যে ইউরোপের মধ্যে কি আছে, ইংলিশ। এদিকে মারাঠা, সুজাউদ্দৌলা, মীর কাসিম। এবার মারাঠাদের সাথে 1761 ব্যাটল অফ পানিপত হবে থার্ড। বুঝে গেছে? এর মধ্যে মারাঠারা হেরে যায়, আহমদ শাহ আবদালি জিতে নেয়, তাই তো? প্রোভেন ফ্যাক্টর মধ্যে মারাঠা আর পাওয়ারফুল থাকছে না, পাওয়ারফুল তাহলে ইংলিশ হচ্ছে। এবার এই মীর কাসিমের সাথে এদের কিছু ঝামেলার জন্য মীর কাসিম এখানে যায়, এন্ড মুঘল এম্পায়ার এতদিন যিনি বসে আছেন তিনিও এর সাথে এগ্রিমেন্ট করে, এন্ড ফাইনালি এদের এগ্রিমেন্ট 1764 ব্যাটেলে আসে, ব্যাটল অফ বাক্সার। সেই জন্যই ব্যাটল অফ বাক্সার ইন্ডিয়ার মধ্যে কে সুপ্রিম এন্টিটি থাকবে সেটাকে ডিসাইড করে। বুঝে গেছে? এরপরে টি ব্রেক হবে, তাই জন্য আমি অফ করব। টিফিন করেন, লাঞ্চ করেন, কিন্তু ওরা হেরে গেছে। সুজাউদ্দৌলার কাছে মীর কাসিম চলে গেছে। সুজাউদ্দৌলা চাইছেন কি পুরো ইন্ডিয়াটা আমার হোক। মুঘল এদের এগ্রিমেন্টে রাজি হলেন কেন, কি মুঘলের কাছে নো আর্মি, কোনো আর্মি নেই। এই আর্মির মধ্যে সবচেয়ে পাওয়ারফুল আর্মি সুজাউদ্দৌলার আছে, মীর কাসিমের নেই। দেন সুজাউদ্দৌলার সাথে একে ডিল করতে হলো, যদি আমি সুপ্রিম পাওয়ার হয় দেন আপনাকে কিছু বেনিফিট দেবো। এই জন্য মুঘল রাজি হয়েছে, নাহলে মুঘলের কাছে তো কিছু নেই, রাজি হলেও বা কি, না হলেও বা কি। ইংলিশ ফ্রেঞ্চকে হারিয়ে দিচ্ছে, একমাত্র ইংলিশ আছে, ইংলিশের কাছে বেঙ্গল আছে। এবারে একে একে করে ও বাবার স্টেট বানাবে, ভেতরে এন্ট্রি করবে, ওর কাছে টাকা আছে।